ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি তাহলে রাজনীতিতে ফিরছেন? আপনার কি মনে হয়? না, রাজনীতিতে ফিরছেন ধরে নিয়ে যদি আপনি সেটি বলতে চান যে 2007 সালে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন নাগরিক শক্তি নামে, যে রাজনৈতিক দলটির বয়স ছিল 2 মাস বা সেরকমই, একটু কম বেশি হতে পারে, সেটাকে যদি আপনি রাজনীতি বলেন, এবার যে তার ফেরা সেটা কিন্তু আসলে তার রাজনীতি না। এবার তিনি রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র বা সরকার পরিচালনায় তিনি ফিরছেন, এরকম কথা আমাদেরকে বলেছেন যে 3জন সমন্বয়ক আছেন কোটা সংস্কার আন্দোলনের, যে 3জন সমন্বয়ক গতকাল রাতে লাইভ করে সেটি আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তারা আসলে ডক্টর ইউনূসের কনসেপ্টও নিয়েছেন। এটিকে আমি ঠিক রাজনীতিতে ফেরা বলতে চাই না, তবে ক্ষমতার কাঠামোতে তো অবশ্যই তিনি রাষ্ট্র পরিচালনা করার মতো গুরুদায়িত্ব নিতে যাচ্ছেন। এই 80-র বেশি বয়সে আপনি জানেন যে আমরা আসলে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছিলাম, বেশ লম্বা কথাই হয়েছিল, সেটা ক্যামেরার পেছনে বাইরে সব জায়গাতেই তিনি একটি কথা বারবারই বলছিলেন, আমাদেরকে বলেছেন, অন্য সবাইকে বলেছেন যে তিনি আসলে এই রাষ্ট্র ক্ষমতায় ফিরতে, মানে রাষ্ট্র পরিচালনায় কখনো থাকতে চান না। 2007-এই তিনি থাকতে চাননি, তাকে অনেকবার অনুরোধ করার পরও তিনি 2007-এ সেটি ফিরিয়ে দিয়েছিলেন। এবার যে তিনি আসলে এটি করতে রাজি হলেন, এটা অবশ্যই একটি সিগনিফিকেন্ট মুভ আমি বলবো, এবং সেই ক্ষেত্রে আসলে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নিশ্চয়ই আছে, কারণ যেটি আসলে উনি 2007 সালে করতে চাননি, তিনি কেন সেটি 2024 সালে করতে চাইবেন তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনাটি কি হতে পারে, সেই পরিকল্পনাটি কি হতে পারে সেটি দেখার জন্য আমাদের একটু এই অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো কারা এর মধ্যে থাকছেন, এবং তিনি যদি রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা সত্যি আসেন, তিনি প্রথম কোন কথাটি বা কোন বিষয়গুলি গুরুত্ব দেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে সেটি আসলে স্পষ্ট হবে যে তিনি কেন এইবার রাজি হলেন সরকার পরিচালনা করতে। যেখানে তাকে আসলে সত্যি সত্যি আমার মনে আছে একদম স্পষ্ট, 2007 সালে ডক্টর ইউনূসেরই বহুবার বলেছেন, কিন্তু আমি নিজেও এই সময় বিডি নিউজে কাজ করতাম, আমি পুরোটা রাত অপেক্ষা করেছিলাম। আমি জানি যে পুরো রাত পুরো বাংলাদেশে অনেক অপেক্ষা করেছিল। রাতের একটা পর্যায়ে গিয়ে হয়তো ফখরুদ্দিন আহমেদদেরকে রাজি করানো গিয়েছিল বা তাকে প্রস্তাবটি দেওয়া ছিল, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু কনসিস্টেন্টলি, মানে সন্ধ্যা থেকে চেষ্টা করে যাচ্ছিল যা, মানে ডক্টর ইউনূস যাতে এটাতে ক্ষমতায় আসেন, কিন্তু সেটা তিনি নেননি। এবার এই 3জন ছাত্র কনফিডেন্টলি রাতের বেলা ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছে, কিন্তু তাদের সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে এবং ডক্টর ইউনূস কিন্তু রাজি হয়েছেন, যেটি আমাকে বিস্মিত করেছে। আমাদের কলিগ, সাবেক কলিগ বলা উচিত, বা আরাফাত আমাকে রাতে যখন ফোন করে জানালেন, আমি কিন্তু আরাফাতকে, আপনি আরাফাত নিশ্চয়ই এটা বলবেন, আমি কিন্তু আরাফাতকে বারবার বলছিলাম যে এটিকে অথেন্টিসিটি ঠিক করা গেছে, এটিকে আসলে ওদের ফেসবুক লাইভ থেকে করেছে, বিকজ আমি একটু ডাউটে ছিলাম যে এটিকে আসলে, কারণ ডক্টর ইউনূসের অফিসের সঙ্গে আমার কথা হয়েছিল গতকাল, আমি একই প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে, এই প্রশ্নই ছিল যে ডক্টর ইউনূসে আসছেন কিনা এটা দায়িত্বে, কিন্তু ডক্টর ইউনূসের অফিস থেকে এবং কিছুটা ব্যক্তিগত যোগাযোগও কিন্তু তিনি বলেছিলেন যে না, তিনি আসছেন না। আমার মনে হয় যে এই এই মানে আমরা তো দেখছিলাম যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতির সেখানে গেলেন, তার আগে তিনি আসিফ নজরুল সহ কয়েকজন, জুনায়েদ সাকি সহ, আপনি কথা বলেছেন জুনায়েদ সাকির সঙ্গে, তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারপর রাষ্ট্রপতির যে ভবনে, সেখানে হচ্ছে তারাও ছিলেন, অন্যান্য রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ আরো অনেকে ছিলেন। তো সব এদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা এক ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের রূপরেখার চেষ্টা করছিলেন। তারপরে ছাত্রদের পক্ষ থেকে যেটা এর আগে বলা হলো যে তারা যে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, না হলে তারা কোনো ধরনের এই সরকারের যে রূপরেখা সেটা তারা মানবেন না। তারপরে তাদের পক্ষ থেকে একটা সময় রাতের বেলা এই প্রস্তাবটি দেওয়া হলো। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে, এই যে সারা দিন ধরে সন্ধ্যা রাত, তারপর হচ্ছে গভীর রাতে এই প্রস্তাবটা দেয়া এবং সেখানে ডক্টর ইউনূসকে যোগ করে বা তাকে প্রধান করে তাকে ছাত্রদের পক্ষ থেকে তাকে পছন্দ করার বিষয়টা, এটা কোন প্রেক্ষাপটে হলো বলে আপনার মনে করেন, এবং এটার সিগনিফিকেন্সটা আসলে কি? আমি এটাকে দুইটার দিক থেকে দেখতে চাই। আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব প্রচারণা, তার বিরুদ্ধে যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থকদের, বিশেষ করে শেখ হাসিনাকে যারা পছন্দ করেন বা শেখ হাসিনার কথা যদি যারা শোনেন, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে আক্রমণটা সর্বদা করে আসছিলেন, বিশেষ করে গত 6 মাস 8 মাস বা 1 বছরে যে আক্রমণটা অনেক বেশি ইন্টেন্স হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ডক্টর ইউনূস কোনো না কোনোভাবে পশ্চিমা বিশ্বের সাথে কোনো না কোনো একটা যোগাযোগ করে এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছেন। তিনি চাইছেন যে একটা 111 ধরনের সরকার, কোট আনকোট হামিদ কারজাই ধরনের সরকার করতে। তিনি তা করার জন্য আসলে বিভিন্ন লোকের সাথে কথা বলছেন। এইটা হচ্ছে একটা কথা। আরাফাত এটা আগেই বলেছেন আপনাদের সবাইকে, আমরা কিন্তু
ডক্টর ইউনূসকে একদম ক্যামেরার বাইরে ভিতরে একদম স্পেসিফিকলি প্রশ্ন করেছিলাম যে আপনি এটা করতে চান কিনা। ডক্টর ইউনূস বলেছিলেন যে না, এটা করতে চান না। ইন্টারেস্টিংলি প্রোটেক্ট ইউনূস নামে যে সংস্থাটি রয়েছে সেইটি গতকাল যে আমাকে চিঠি দিয়েছিল, সেই চিঠিতেও কিন্তু বলেছিল যে ডক্টর ইউনূস তার নোবেল প্রাইজ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কাজ করতে চান। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি ধরে নিতে পারি যে এই ডেভেলপমেন্টের কিছুটা, অন্তত একটা সিংহভাগ ডেভেলপমেন্ট হয়েছে গতকাল রাতের পরে। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন গতকাল রাত কিন্তু পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল একটি গুজব, আতঙ্ক, শোক এবং অনিশ্চয়তার নগরী। পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল যে একটি কিচ্ছু জানিনার দেশে, যেখানে সবাই সবাইকে সন্দেহ করছে, অনেক জায়গা থেকে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে সেটির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারটি অন্তত কে হেড করছেন সেটি দেখিয়ে দেওয়া। আপনি জানেন যে আমাদের কি সাউন্ড ঠিক আছে? আমাদের এটি আসলে দেখিয়ে দেয়, এটির খুব দরকার ছিল। যেটি আমি বলতেছিলাম যে অন্তত সরকারটিকে হেড করছেন সেটি ছিল হচ্ছে যে অন্তত খুবই বড় এবং জরুরি প্রশ্ন। সেই ক্ষেত্রে মনে হয় যে সবাই মেনে নিবেন আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিকভাবে আপনার সাথে এই বিষয়টা নিয়ে একটু কথোপকথনে অংশ নিতে চাই। যে আমি এটা গতকালও বলছিলাম যে বিভিন্ন বিশ্লেষকেরা, কারণ এগুলি তো আসলে আরো কয়েকদিন পরে যখন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কোনো বই লেখা হবে বা এই সময়টাকে নিয়ে কোনো গবেষণা করা হবে, তখন নিশ্চয়ই এটি আরো স্পষ্টভাবে আমাদের সবার সামনে আসবে। কিন্তু অনেক বিশ্লেষক কি জুবায়ের এইবার আমাদেরকে বলছেন যে এইবার যে ইন্ডিয়া সাইলেন্ট থাকলো বাংলাদেশের এত কিছু ঘটনার মধ্যে, এবং জসওয়াল উনার নাম না, যিনি হচ্ছে মুখপাত্র, তিনি যে একদম স্পষ্ট বললেন এটা হচ্ছে বাংলাদেশের মানে অভ্যন্তরীণ বিষয়, আমরা এটার মধ্যে কখনো মাথা ঘামাবো না। আমরা কিন্তু এই 15 বছর আওয়ামী লীগের শাসনামলে ভারতের যে প্রতিক্রিয়া, তার থেকে এটাকে একটু আলাদা মনে হয়েছে। অনেকেই বলে থাকেন ইন্ডিয়াকে কন্টেন্ট করে রাখার পেছনে ডক্টর ইউনূসের একটা হাত ছিল। ডক্টর ইউনূস তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এটা আসলেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং প্রতিবার ইন্ডিয়া গিয়ে যদি এই বিষয়গুলিতে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করতে থাকে তাহলে সেটা ইন্ডিয়ার জন্য আসলে খুব ভালো হবে না। ভারত তো যখন বাংলাদেশের লাস্ট যে ইলেকশন, সেই সময় এই একই কথা বলেছে যে আমরা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এটাতে নাক গলাতে চাই। লাস্ট ইলেকশনের সময় শেখ হাসিনা প্রবলেমে ছিল না, ট্রাবলে ছিল না। আপনি যদি দেখেন ট্রাবলগুলি যখন ধরেন 2013 সালে বা 2014 সালে জাতীয় পার্টি যখন আসতে চাইলো না, 2016, 17, 18 সালের মধ্যে থেকে যখন ওই বিভিন্ন লাগাতার বিএনপির কর্মসূচিগুলি যখন চলতেছিল, 2018 সালের ইলেকশনটা আসলে কিভাবে করবে না সেটা নিয়ে যখন ভাবনাটা ছিল, সেই সময়ের ক্ষেত্রে বা ইলেকশন পরবর্তী সময় অবস্থান কি হবে, সেই সময় কিন্তু ইন্ডিয়া বা ইন্ডিয়ান সরকার একদম প্রশ্নাতীত ভাবে, আপনার মনে থাকবে যে সেই সময়কার হাই কমিশনার একদম পরিষ্কারভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো থাকার কথা ঘোষণা করে দিয়েছিলেন, এবং দিল্লি থেকেও কিন্তু সেটি জানিয়ে দেওয়া ছিল। একই সাথে আমি হর্ষবর্ধন সিংলার কথা বলছি। হর্ষবর্ধন সিংলার আগে হয়তো আগে পরে দোরাইস্বামী ছিলেন, দোরাইস্বামী মানে ওরা কিন্তু একদম স্পষ্ট, বা সুষমা স্বরাজ, আপনি নামগুলি মানে চটচট করে মনে পড়ছে যে এগুলি কিন্তু আসলে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। এইবারই এটি করা হয় নাই। মানে অনেকে বলছেন যে ডক্টর ইউনূস এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখে থাকতে পারেন। এইটি তিনি রেখেছেন এই কারণে যে দুই দেশের মধ্যে মানে বাংলাদেশ এবং ভারতের এরকম একটা প্রতিবেশী, এই দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে মনে হয় ভারত এখন অত্যন্ত সমালোচিত এবং অত্যন্ত, আমি বলবো যে একটা মানে সমালোচনার জায়গার একটি নাম। কারণ হচ্ছে তারা মনে করে যে তারা অন্যায়ভাবে আওয়ামী লীগ সরকারকে এতদিন পর্যন্ত অনেকভাবে সমর্থন দিয়ে আসছিল। তো সেইটার জায়গায় ডক্টর ইউনূস এটি বন্ধ করতে পেরেছেন। এখন বোধহয় স্পেসিফিকলি ডক্টর ইউনূসের যে কথাগুলি বলে তিনি নাগরিক শক্তি শুরু করেছিলেন, সেই কথাগুলির থেকে তো আসলে তিনি খুব বেশি দূরে সরে আসেন নাই। সেইভাবে তিনি কিছু কাজ করতে চাইবেন, অর্থাৎ একদমই দুর্নীতি বন্ধ করা, মানুষের মধ্যে কাজের ক্ষেত্র আসলে অনেক বেশি বাড়ানো, শিক্ষার ক্ষেত্রে সেগুলি আসলে আমি যেরকম বুঝি আর কি অনেক বেশি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা, অনেক বেশি আন্তঃসম্পর্ক যেগুলি তার বন্ধু রাষ্ট্র আছে সেগুলিতে চাকরির স্কোপ তৈরি করার চেষ্টা করা, মানে বেকারত্বটাকে ডিল করা, ছোট ছোট করে বিভিন্ন উদ্যোগ সৃষ্টি করা, সেগুলি ক্ষেত্রে করতে চাইবেন। এটা আমার প্রেডিকশন হচ্ছে ডক্টর ইউনূস এর জন্য হয়তো একটু লম্বা সময়ও থাকতে চাইতে পারেন। অর্থাৎ এমনিতেও ইলেকশনটা করে ফিরে যাওয়াটা আসলে 3 মাসের মধ্যে সম্ভব হবে বলে আমার মনে হয় না, সেই জন্য তার একটু লম্বা সময় দরকার। আমার ধারণা যে ডক্টর ইউনূস হয়তো 3 মাসের জন্য আসছেন না, হয়তো তার জন্য আমি মনে করি অন্তত 6 মাস, এটা 1 বছর 2 বছর হতে পারে, সেই সময়ের জন্য তিনি আসছেন। এই জায়গায় মানে ছোট ছোট 2-3টে বিষয় আমরা একটু আলোচনা করে তারপরে শেষ করবো। সেটা একটা হচ্ছে যে যেহেতু আপনি এটা বলছেনই যে অন্তর্বর্তীকালীন সরকার
এইটা লম্বা হতে পারে। আমাদের সংবিধানে বা হচ্ছে মানে আমাদের কারেন্ট সংবিধানে কোনো ইন্টারিম অন্তর্বর্তী সরকার বলতে কিছু নেই। এখন সেই জায়গায় এই এখনকার পরিস্থিতিতে আমি দেখছি যে 90-এর সরকারের বা 90-এর সময়কারের মতো অনেকটা যে যখন হচ্ছে যে ইন্টারিম সরকার গঠন করা হলো বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, সেই সময়েও মানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না, এবং তখন তিনটি দলের আগ্রহে সবার এক ধরনের ঐক্যমত্যে এই সরকারটি গঠন করা হলো, এবং সেটাকে বলা হচ্ছে যে মানে যদি জনগণের ঐক্যমত্য থাকে তাহলে সেটা সম্ভব। তো মানে এই ক্ষেত্রেও কি আমাদের মানে এখন সংবিধান বা এইসব নিয়ে আলোচনার সুযোগ আছে কিনা, বা এই যে বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে বা যা উচিত বলে আপনি মনে করেন? জুবাইর, আমি মনে করি যে আপনি একদম পারফেক্ট উদাহরণটি দিয়েছেন। আমাদের দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার কোনো বিধান ছিল না, কিন্তু 1990 সালে এরশাদ সরকার চলে যাওয়ার পরে 1990 সালের ডিসেম্বরে যিনি যখন চলে গেলেন, তখন কিন্তু সবাই যেহেতু এই ব্যাপারটা একমত ছিল যে আমাদের এমন একজন সরকার দরকার যার আসলে কোনো পলিটিক্যাল স্টেক নাই। সেই পলিটিক্যাল স্টেক ছাড়া লোকটাকে সে সময় বাছাই করা হলো যে তিনি আমরা প্রধান বিচারপতিকে নিয়ে আসি, যিনি আমাদের সবার বিচার করে থাকেন এবং তার ব্যাপারে কোনো রকম কোনো কথা, তথ্য, তর্ক কোনো কিছুই নাই। তাকে রাজি করানোর পরে তিনি আসলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জয়েন করেন, মানে প্রথমে উপরাষ্ট্রপতি হিসেবে, তারপরে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জয়েন করলেন। এটা একটা কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, এটা সংবিধানে ছিল না, সংবিধানের সাথে এটার কোনো সম্পর্কও ছিল না। এখন আমাদের সংবিধানে স্পষ্টভাবে আছে যে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার থাকতে পারবে না, এটা আনকনস্টিটিউশনাল। কিন্তু আসলে যে কোনো কিছু আনকনস্টিটিউশনাল হলো আপনি দেখবেন যখন এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে রায়টা দেওয়া হয়, বিচারপতি এবিএম খায়রুল হক কিন্তু একটা জায়গায় রেখেছিলেন ওই 2টা ল্যাটিন বাক্য স্মরণ করে, যখন এটা বৃহত্তর মানুষের বৃহত্তর কল্যাণের জন্য হয় তখন যে কোনো কিছু সম্ভব। এই বৃহত্তর মানুষের বৃহত্তর কল্যাণ কিন্তু এরকমই একটি প্রসঙ্গ যেটাতে আসলে সবকিছু সম্ভব। আপনি দেখবেন যে আমরা আসলে সংবিধান করি, ইংল্যান্ডের তো কোনো সংবিধানই নাই, তারা কনভেনশন দিয়ে চলে, কিন্তু সেইটা হইতে হবে কারো মানে কায়েমি স্বার্থের জন্য না। মনে করেন আমি এখন সংবিধান চেঞ্জ করে ফেলবো আমার কায়েমি স্বার্থের জন্য, দ্যাট কুড হার্ম মি ইন দ্য লং রান, তখন এটা আদালতে চালানো যেতে পারে। কিন্তু আমি 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 যেটা আমি যেটা মনে করি যে এটা যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু না হয়, এটা সব মানুষের ভালোর জন্য হয়, এটলিস্ট একটা শান্তি প্রতিষ্ঠার জন্য হয়, তাইলে সংবিধান আমার কাছে মনে হয় না বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমাদের সংবিধানে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টার্ম নাই। এইটা এখন কিসের মধ্যে দিয়ে এটা করা হবে, কেমনি এটা করা হবে, এটা নিশ্চয়ই আইনজ্ঞরা বা বিশ্লেষকরা খুঁজে বের করবেন। ছোট্ট যে আরেকটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যেটা শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে তারা এখন এক ধরনের মানে রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন চান, যেইভাবে রাজনীতি হয়ে আসছে বা যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়ে আসছে, কিংবা দলীয় যে কাঠামোতে বা রাষ্ট্রীয় যে কাঠামোতে এগুলো হয়ে আসছে, সেই জায়গায় তারা কিছু পরিবর্তন চান। তারা সেরকম, কিন্তু সেটা একেবারে পরিষ্কার নয় যে তারা ঠিক কোন কোন জায়গায় কি কি পরিবর্তন চান, কিন্তু তারা বলেছেন যে এটা একটা পরিবর্তন চান। এখন যেহেতু মূল উদ্যোগটা তাদের কাছ থেকে আসতে চাই, এই প্রশ্নগুলো বা এই ডক্টর ইউনূসের প্রস্তাবও তাদের কাছ থেকে এসেছে, তো এই জায়গায় কোনো পরিবর্তন আপনি কি মনে করেন যে এখন যে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, এখানে এখনো রাষ্ট্রপতি আছেন, এখানে এখনো সেনাপ্রধান তিনি এখানে দায়িত্ব নিয়ে এখানে কাজগুলো করছেন, এবং অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো আছে, সেখানে এই ছাত্রদের বা শিক্ষার্থীদের এই যে আকাঙ্ক্ষা, এই যে তাদের যে চাওয়া, সেটা কতটা পূরণ হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এটা খুবই পূরণ হওয়া সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলি বা পলিটিক্যাল লিডারশিপের থেকেও জনগণ যেভাবে আন্দোলন করে এটাকে নিয়ে আসছে সেভাবে এরকম একটা তাদের ঐক্যমত দরকার। আমরা যদি এমপি বলতে বুঝি কে আমারে 150 গরু জব করে খাওয়ায়, কে আমারে 1500 টাকা আমাকে হাত খরচ দেয়, কে আমাকে 5000 টাকা আমার মেয়ের বিয়েতে দেয়, সেই একজন ভালো এমপি, সেই একজন ভালো জনপ্রতিনিধি, তাইলে কিন্তু আমার মধ্যে মানে আমি বলতে চাই আমার হাতটা এরকম চিৎ করার থেকে আমার হাতটা এখন উপর করা দরকার। এই উপর করা হাত দিয়ে আমাদের এখন শপথ নেওয়া দরকার যে পলিটিক্যাল লিডারদের কাছে আমরা কোনো রকম হাত পাতবো না, আন্ডিও কোনো কিছু নেবো না, আমরা আমাদের পাওনা বুঝে নেব। জনগণ এই রাষ্ট্র ক্ষমতার মালিক হিসাবে তার নিয়োজিত কর্মচারীর কাছ থেকে তার পাওনা বুঝে নেবে। অমুক ভাই পিছনে আমরা মিছিল করব কারণ সে হচ্ছে 2000 লোককে 5000 লোককে প্রতিদিন দাওয়াত করে খাওয়ায়, আমাকে বুঝতে হবে যে 5000 লোককে খাওয়ায় সে তার পকেট টাকা খাওয়ায় না। তো এই ধরনের লুটতরাজ, লুটেরা, বদমাস রাজনীতিবিদদের থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদেরই একটা জায়গায় আসতে হবে যে আমরা কারো থেকেই আসলে কোনো রকম কোনো আনডিউ প্রেফারেন্স আমরা নিব না। এর ফলে এটা আসলে খুব বেশি করে করা সম্ভব। আমি মনে করি যে রাষ্ট্রপতি, আপনি ঠিকই বলেছেন, রাষ্ট্রপতি আছেন, অন্যান্য সবাই আছেন, কিন্তু কোনো অবস্থারই কোনো পরিবর্তন হবে না। আপনি দেখবেন আমরা আবার একটা
কেমন জানি গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতেছি, সেখানে আমরা হাসি খুশি আমরাই মিছিল করে গিয়ে ভোট দিয়ে আসতেছি একটা লোককে, যাই জানি যে সে লুটেরা। আবার সেই লুটেরেটাই যখন মনস্টার হবে, আমরা তখন তারা থেকে তাড়াতে পারবো না, সে আমাদের বুকে চেপে বসবে। এই অবস্থাটা যেন আমাদের না হয়, এই রকম কথা কিন্তু ছাত্ররা তাদের আন্দোলনের ক্ষেত্রে তারা বলতেছে। তারা একটা পরিবর্তন চায়, তারা এই জিনিসটা আবার রিপিট করতে চায় না। এবং ডক্টর ইউনূস সহ যাদের নাম শোনা যাচ্ছে, ডক্টর ইউনূস রাজি হয়েছে, যাদের নাম শোনা যাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু এই কথাগুলি বলে থাকেন। এইটা এখন প্র্যাকটিসের ব্যাপার তাদের কাছ থেকে, এবং আমাদের জনগণের কাছ থেকে এটা এক্সিকিউশনের ব্যাপার, যে আমরা আসলে কোনো আনডিউ প্রেফারেন্স নেব না। আমার মনে হয় যে আমি শেষ করছি একটা ছোট্ট বিষয় আপনি যদি একটু বলেন জনগণের উদ্দেশ্যে যারা দেখছেন তাদের, কারণ আমরা দেখছি যে কালকে রাত্রে অনেক রকমের হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় পোড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের এখনো হচ্ছে কালকেও অনেক মানুষ মারা গেছেন। তো এই বিষয়টা যদি একটু বলেন। আমি একটু এটা বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ক্ষোভ, যে রাগ, এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে যা কিছু এতদিন করেছে, তারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, তারা বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে, এবং তারা অনেক কিছু করেছে, এই কথাও যেমন সত্য, কিন্তু এদের পার্সেন্টেজের চেয়ে আরেকটা পার্সেন্টেজ আছে যারা কিন্তু আসলে এইগুলি কোনো কিছুর সাথে জড়িত না। এবং বাংলাদেশ একটা ছোট দেশ হিসেবে আপনি কিন্তু দেখবেন, আমি অনেক পুলিশ কর্মকর্তা, অনেক পুলিশ ইন্সপেক্টর, অনেক পুলিশের পুলিশ কনস্টেবলের বাচ্চাদের জানি যে তারা এই আন্দোলনের মধ্যে অংশ নিয়েছে। কারণ আমরা এরকম একটা ক্লোজ সোসাইটি, আমরা একজন আওয়ামী লীগ করলে খালাতো ভাই বিএনপি করবে, খালাতো ভাই বিএনপি করলে আরেকজন পুলিশ হবে। সুতরাং আমরা যেন এইরকম মনোভাবার পোষণ না করি, আমরা যেন এই শাস্তি দেওয়া ও দুর্বলকে আক্রমণ করা না করা সেটি করি। আমার সাথে প্রফেসর আসিফ নজরুলের কথা হয়েছে জুনায়েদ সাকির কথা হয়েছে, আরো অনেকের, সলিমুল্লাহ খানের কথা আপনারা সবাই শুনছেন যে আমরা প্রফেসর সলিমুল্লাহ খানের ডাইরেক্টলি বলছেন এইটা আসলে করা যাবে না। এবং এই আন্দোলনের উদ্দেশ্য এটা না, এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের ক্ষেত্রে একনায়ক স্বৈরতান্ত্রিক সরকার যাতে আর কখনো চেপে না বসে, তাদেরকে কিন্তু বারবার বিভিন্ন আহ্বান করা হয়েছে যে তোমাদের কোটা মাইনে নিছি, তোমরা এসে আমাদের সাথে কথা বলো, দরজা খোলা। তারা যেটা মানে নাই, এই আন্দোলনের এইটা যেন ব্যাহাত না হয়, এই স্পিরিটটা যেন থাকে, আমরা যেন সবাই সবার পাশে দাঁড়াই। আমাদের মূল মন্ত্র যেন হয় আমরা অন্যের রাইট প্রোটেক্ট করব।